শান্তিনগর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে রহিমা নামের একটি মহিলা বাস করত। তার দুজন ছেলে ছিল। তাদের নাম ছিল লালু আর শালু। তাদের বাবা অনেক আগেই মারা যায়। একদিন রহিমা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তখন লালু তার মাকে বলে, মা, ও মা, কি হলো তোমার? এভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যে? না রে বাবা, কিচ্ছু হয়নি আমার। শুধু শরীরটা একটু খারাপ লাগছে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। এই বলে লালু বাজারে চলে গেল আর কিছু ওষুধ কিনে আনলো আর তার মাকে খাইয়ে দিল। এভাবে কিছুদিন চলে গেল। লালু ছিল অনেক ভালো। সে তার মাকে অনেক ভালোবাসতো আর তার অনেক খেয়াল রাখতো। আর শালু ছিল অনেক হিংসুটে, কারো সাথে ভালো ব্যবহার করতো না। আর একদিন হঠাৎ করে রহিমা অসুস্থ হয়ে পড়ে। মা, এ কি হলো তোমার? আজকে তো তুমি আরো বেশি অসুস্থ হয়ে পড়লে। চলো মা, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না রে বাবা, ডাক্তারের কাছে যাওয়ার সময় নেই। আমার যে অনেক খারাপ লাগছে। তোদের দুজনকে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ মা, বলো, কি বলবে তুমি? আমি চাই তোরা দুই ভাই সব সময় একসাথে থাকবি, কখনো ঝগড়া করবি না, সব সময় মিলেমিশে থাকবি। এই কথা বলেই তাদের মা মারা গেল। লালু আর শালু কান্না করতে লাগলো। মা, তুমি কেন চলে গেলে মা? আমরা যে এখন একা হয়ে গেলাম মা। এভাবে কাঁদিস না দাদা, যা হবার তা তো হয়ে গেছে। চল, এবার সবকিছুর ব্যবস্থা করে ফেলি। এরপর তারা দুই ভাই তার মাকে মাটি দিয়ে দেয়। আর এরপর অনেক দিন কেটে যায়। তখন লালু শালুকে বলে, শালু, চল বাহিরে যাই। আমাদের যে একটা কাজের ব্যবস্থা করতে হবে। কাজ না করলে আমরা খাবো কি? হ্যাঁ দাদা, তুমি ঠিক কথাই বলেছ। চলো, আমরা কোনো কাজের ব্যবস্থা করে আসি। এরপর তারা দুজন বাহিরে বের হলো আর মোড়ল মশাইয়ের বাড়িতে গেল। কিন্তু মোড়ল তাদের কোনো কাজের সন্ধান দিল না। তখন তারা দুই ভাই হাঁটতে লাগলো। তখন শালু বলল, দাদা, মোড়ল চাচা যে আমাদের কোনো কাজ দিল না, এখন আমরা কি করব? জানি না রে শালু, এখন আমরা কি যে করব। চল, আর একটু সামনে গিয়ে দেখি। এসব বলে তারা দুজন হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা একটি জঙ্গলের কাছে চলে গেল। তখনই শালু বলে উঠল, আরে দাদা, আরো কোথায় যাচ্ছিস? সামনে তো বিশাল বড় জঙ্গল, আর ভিতরে যাওয়া যাবে না। চল, ওই গাছটায় গিয়ে বসি। আচ্ছা, চল। এরপর তারা সে গাছটায় গিয়ে বসে পড়ল। তখনই সেখানে একটি বুড়ি চলে এলো। বাবা, আমাকে কিছু খেতে দাও বাবা, আমার যে অনেক খিদে পেয়েছে। আমরা তো নিজেরাই না খেয়ে আছি, আপনাকে আবার কি খেতে দিব? যান তো এখান থেকে। আরে শালু, এভাবে কেন কথা বলছিস? উনিও তো আমাদের মতোই অভাগী। ওনার সাথে এভাবে কথা বলিস না। এই যে বুড়িমা, আসলে আমাদের কাছে কোনো খাবার নেই। আমরা একটা কাজের খোঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও কোনো কাজ পাইনি। আচ্ছা বাবা, ঠিক আছে। তবে তোরা যদি বাসায় কোনো জমিতে কাজ করিস, তাহলে আমার এই তরমুজের বীজটা নে। তরমুজের বীজ?
হ্যাঁ, এই বীজগুলো রোপণ করে দিবি, তাহলে দেখবি অনেক ভালো তরমুজ হবে। আচ্ছা বুড়িমা, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ এই বীজগুলো দেওয়ার জন্য। চল শালু, এখন আমরা বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, চল। তারপর তারা বাসায় চলে যায় আর তাদের একটি জমিতে বীজগুলো রোপণ করে দেয় আর সেগুলোতে পানি দিয়ে দেয়। এভাবে আস্তে আস্তে অনেক দিন চলে যায়। সেই বীজগুলো থেকে গাছ বের হয়। দেখ দাদা, বীজগুলো থেকে যে গাছ বেরিয়েছে, আর কদিন গেলেই তরমুজ হবে। আমি যে তরমুজ খাবো, অনেক মজা লাগছে রে দাদা। আর এগুলো বিক্রিও করে দিব, তাহলে অনেক টাকা পাবো। বিক্রি করার কথা পরে ভাব শালু, আগে ভালোভাবে তরমুজ হতে দে। আগে তরমুজ হতে তো দে, তারপর দেখ আমি কি করি। এভাবে কিছুদিন চলে গেল। আস্তে আস্তে সবগুলো তরমুজ বড় হয়ে গেল। এসব দেখে তারা দুই ভাই অনেক খুশি হয়ে গেল। তখন লালু বলে উঠল, বাহ, তরমুজগুলো তো বেশ ভালোই বড় হয়েছে। এই তরমুজগুলো আমাদের গ্রামের সকলকে খাওয়াবো, আর সবার কাছ থেকে দোয়া চাইবো। তাহলে পরের বার থেকে আরো বেশি করে তরমুজ ধরবে, আর সেগুলো ভালো হবে। এসব তুই কি বলছিস দাদা? সবাইকে দিবি মানে? সবাইকে দিলে আমরা কি বিক্রি করব? না না দাদা, এগুলো তরমুজ কাউকেই দেয়া যাবে না। আমাদের প্রথম ফলন আমরা সবাইকে দেব। না দাদা, আমি কাউকেই দিব না। আর তুই যদি দিতেই চাস, তাহলে তুই তোর ভাগেরটাই দে। তুই এখানে ভাগ কোথায় পেলি? এখানে আমারও ভাগ আছে, কারণ ওই বুড়িমা সব বীজগুলো তোকে দেয়নি, আমাকেও দিয়েছে, বুঝলি? এসব বলে লালু আর শালুর মাঝে ঝগড়া লেগে যায়। তখনই লালু বলে ওঠে, না শালু, তুই এমনটা করতে পারিস না। মা মারা যাওয়ার আগে বলেছিল তুই আর আমি যেন সব সময় একসাথে থাকি, আর এখন তুই কিনা এসব কথা বলছিস। হ্যাঁ দাদা, এসব কথা বলা ছাড়া আমার আর কিছু করার নেই। লালু তার ভাইকে অনেক বুঝায়, কিন্তু শালু তার ভাইয়ের কোনো কথাই শোনে না। তখন লালু সেখান থেকে অর্ধেক ভাগের তরমুজ শালুকে দিয়ে দেয়, আর শালু সে তরমুজগুলো বিক্রি করে দেয়। আর অন্যদিকে লালু সবাইকে দিয়ে দেয়। পরের বার লালু আর শালু দুজনেই তরমুজের চাষ করে, কিন্তু শালুর তরমুজ ভালো হয় না। এ কি রে দাদা, তোর তরমুজগুলো এত ভালো হলো, কিন্তু আমারগুলো ভালো হলো না কেন? এগুলো হলো সবারই দোয়া, যার কারণে এমন তরমুজ হয়েছে আমার জমিতে। এসব বলে লালু সেখান থেকে চলে গেল, আর শালু তার ভুলগুলো বুঝতে পারলো। আমার এরকম করা একদম উচিত হয়নি। আমি শুধু নিজের কথাই ভেবেছিলাম, অন্যের কথা একদম ভাবিনি, তাই আমার এরকমটা হলো। অন্যদিকে লালু সেই সবগুলো তরমুজ বিক্রি করে ভালো টাকা পেল আর সুখে শান্তি। পাড়া গ্রামে এক দম্পতি বাস করত। তাদের মধ্যে ছিল অনেক মিল ভালোবাসা। সে দম্পতির নাম ছিল সবুজ আর তার স্ত্রী রূপা। সবুজ অনেক সৎ ও কর্মিষ্ঠ ছিল। তার অভাবের সংসার হলেও সুখের কোনো কমতি ছিল না। রূপা, রূপা, ওগো রূপা, কোথায় তুমি? হ্যাঁ গো, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? আমি তো কাজ করছি। আরে দেখো, আগে তোমার জন্য সুন্দর শাড়ি নিয়ে এসেছি। ও মা, দেখি দেখি। বাহ, অনেক সুন্দর। কিন্তু তোমার কাছে তো অত টাকা নেই। শুধু শুধু শাড়িটা নিতে গেলে কেন? আরে টাকা তো অনেক রোজগার করতে পারবো,
কিন্তু বউয়ের এই হাসিটা মন ভালো করে দেয়, বুঝতে পেরেছো? হয়েছে হয়েছে, তোমার যা কথা। যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। এরপর সবুজ হাত মুখ ধুতে যায়। কিছুক্ষণ পর সে খেতে আসে আর খেয়ে শুয়ে পড়ে। এভাবে তাদের সুখে দিন কাটছিল। একদিন রমেশ সবুজকে খুঁজতে আসে। সবুজ ভাই, সবুজ ভাই, বাড়িতে আছে? কে কে ডাকছে? ও, রমেশ ভাই, উনি তো বাড়িতে নেই। কি দরকার আমাকে বলুন, বাড়িতে আসলে আমি বলে দিব। আসলে ভাবি, আমার জমির ফসল তুলতে হবে। যদি সবুজ ভাই আমার জমিতে কাজ করতো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, ও আসলে আমি বলবো এখন। আচ্ছা ঠিক আছে ভাবি, কাল কাজে যেতে বলিয়ে। এ কথা বলে রমেশ চলে যায়। অন্যদিকে সবুজ বাসায় ফিরছিল। হঠাৎ সে দেখে এক বৃদ্ধা ফলের ঝুড়ি মাথায় নিয়ে ফিরছে। ইস, এই বয়সে আর কত কাজ করব, ফলে ঝুড়ি নিয়ে যে হাঁটতেই পারছি না, পোড়া কপাল আমার। কি ব্যাপার দাদিমা, কোথায় গিয়েছিলে গো? আর এত ভারী ফলের ঝুড়ি নিতে তোমার কষ্ট হচ্ছে বুঝি? তার বলতে, এই বয়সে আর কি করব, ছেলে তো ভাত কাপড় দেয় না, তাই নিজেই কাজ করে খাই। চলতে না পারলেও কষ্ট করে চলতে হয়। ইস, তোমার কত কষ্ট গো। দাও, ফলের ঝুড়িটা আমাকে দাও, আমি এগিয়ে দিয়ে আসি। এরপর সবুজ বৃদ্ধাকে তার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসে। সবুজ অনেক ভালো মনের মানুষ, সবার আপদে বিপদে পাশে থাকতো। এরপর সবুজ তার বাড়িতে চলে যায়। কি গো, আজ তোমার ফিরতে এত দেরি হলো কেন? আর বলিও না, আমাদের গ্রামে দাদিমা বড্ড অসহায়, অনেক কষ্ট করে নিজের পেট চালায়। আমারও তো সামর্থ্য নেই যে দাদিমার ভরণ পোষণের দায়িত্ব নিব। দাদিমাকে তার বাড়িতে এগিয়ে দিয়ে আসলাম, তাই দেরি হলো গো। তা বেশ করেছো, রমেশ ভাই এসেছিল, কাল কাজে ডেকেছে। ভালোই হলো, একটা কাজ পেয়েছো। হ্যাঁ গো, কাজ না পেলে যে সংসারে বড্ড টানাটানি। এভাবে তাদের সুখ দুঃখে সংসার চলছিল। পরের দিন সবুজ কাজ শেষ করে জঙ্গলের পথ দিয়ে বাড়ি আসছিল। হঠাৎ সে দেখতে পেল একটি পাথরে মূর্তি দাঁড়িয়ে আছে। আর সে ভালো করে দেখলো যে অর্ধেক মানুষ আর অর্ধেক শরীর পাথর হয়ে আছে। এরপর সবুজ সে অর্ধেক মানুষ আর অর্ধেক পাথরের মেয়েটির দিকে এগোয়। সে কি মেয়ে, তুমি এই জঙ্গলে কি করছো? আর তোমার শরীর অর্ধেক পাথর হয়ে আছে কেন? সে আর বলিও না, আমি একদিন এই গ্রামে ঘুরতে আসি, ঘুরতে ঘুরতে এই জঙ্গলে চলে আসি। এক সাধু বাবা ধ্যান করছিল, আর সামনে ছিল অনেক ফল। আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, তাই সেখান থেকে চুপি চুপি একটা ফল নিয়ে খাই। এই 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 মেয়ে, তোর বাসা কোথায়? তোর এত বড় সাহস, আমার ধ্যান ভেঙে দিলে, আবার আমার ফল চুরি করে খেয়েছিস। আজ তোর একদিন কি আমার একদিন। সাধু বাবা, আমি খুব ক্ষুধার্ত ছিলাম, আমাকে ক্ষমা করে দিন। না, তোর কোনো ক্ষমা নেই। আমি তোকে অভিশাপ দিলাম, তুই আজ থেকে অর্ধেক পাথর হয়ে থাকবি। যদি কখনো কোনো সৎ ব্যক্তি তোকে দেখতে পায় আর তোকে বিয়ে করে, তবে তুই মুক্তি পাবি, তার আগে না। সাধু বাবা, আপনি যাবেন না? দয়া করে আমাকে মুক্ত করুন, যাবেন না সাধু বাবা?
এরপর থেকে লিমা নামের মেয়েটি অর্ধেক মানুষ আর অর্ধেক পাথর হয়ে আছে। আর কয়েক মাস পর সবুজ তাকে দেখতে পায়। আপনি সবই তো শুনলেন। কয়েক মাস পর আমি একজন সৎ মানুষের দেখা পেলাম, আর সেটা হলেন আপনি। আপনি যদি আমাকে বিয়ে করেন তবেই আমি মুক্তি পাবো। আমি কিন্তু কিন্তু কি? দয়া করে আমাকে বিয়ে করুন, আমাকে মুক্ত করুন। এরপর সবুজ কোনো উপায় না পেয়ে মেয়েটিকে মুক্তি করার জন্য তাকে বিয়ে করে। আর বিয়ে করার সাথে সাথে মেয়েটি আগের মতো স্বাভাবিক হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। আজ আপনার জন্য আমি পুরোপুরি মানুষ হতে পেরেছি। আজ আমি অনেক খুশি। এরপর সবুজ লিমাকে নিয়ে তার বাড়িতে যায় আর তার বড় বউকে ডাকতে থাকে। বউ, বউ, কোথায় তুমি? বাহিরে আসো। এরপর রূপা সবুজের সাথে নতুন বউকে দেখে তার চোখ কপালে ওঠে। হায় হায়, সে কি গো? এ তুমি কাকে সাথে করে নিয়ে এসেছো? এ তুমি কি করেছো গো? হায়, তুমি আবার বিয়ে করেছো? এটা তুমি করতে পারলে? আমি আজই বাপের বাড়ি চলে যাব। তুমি থাকো তোমার ছোট বউকে নিয়ে। বউ, এরকম করো না, শোনো আমার কথা। রূপা সবুজের কোনো কথাই শোনে না। অনেক কষ্টে সবুজ রূপাকে সব কথা খুলে বলে। সবটা জানার পর রূপা লিমাকে মেনে নেয়। এত কিছু হয়েছে, আমি তো জানি না। ছোট, যা ঘরে যা, আমি তোদের খাবার দিচ্ছি। সবুজ আর রূপার এত ভালোবাসা দেখে লিমার মনে হিংসা জন্ম নেয়। সে মনে মনে বলতে থাকে, এ ন্যাকামো দেখলে বাঁচি না। আমিও এখন ছোট বউ, সব ভালোবাসা এখন আমি নিব। এভাবে সবুজ রূপা আর লিমার দিন কাটতে থাকে। রূপা লিমাকে তার নিজের ছোট বোনের মতো দেখতো, কিন্তু লিমা রূপাকে সহ্য করতে পারতো না। একদিন, বড় আপা, বড় আপা, তোমার রান্না শেষ হয়নি? আমার খুব খিদে পেয়েছে। ছোট, আমার শরীরটা ভালো না রে, তুই কিছু একটা রান্না করে খেয়ে নে। কি? আমি রান্না করব মানে? তুমি বসে বসে থাকবে আর আমি রান্না করে খাবো? ও শহরে গেছে আর তুমি আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছ, তাই না? তুমি আমার বরের টাকা বসে বসে ধ্বংস করবে, তা আমি হতে দিব না। ছোট, তুই এরকম কেন করছিস? বললাম তো আমি অসুস্থ। অসুস্থ না তো ঢং। যাও রান্না করো গিয়ে, আমার খুব খিদে পেয়েছে। কাজ না করলে ও বাসায় আসলে সব বলে দিব আমি। রূপা কিছু না বলে অসুস্থ অবস্থায় রান্না করে দেয়। লিমা কোনো কাজই করতো না। সবুজ কাজের জন্য শহরে যায় কয়েকদিনের জন্য। আর এ সুযোগে লিমা রূপাকে অনেক অত্যাচার করত। বড় আপা, বড় আপা, কোথায় তুমি? আমার কাপড়গুলো যে কেচে দিতে বলেছিলাম সেগুলো কাচোনি কেন? আমার কথা কি তোমার কানে যায় না? যাও আমার কাপড়গুলো ধুয়ে দাও। ছোট, তুই নিজের কাপড় নিজে ধুতে পারিস না? আমি সারাদিন কাজ করি, কয়েকদিন থেকে আমি অসুস্থ, এখন কিছু করতে পারবো না। কি? এত বড় কথা? আমার সাথে এত কথা বলার সাহস পাও কোথা থেকে? এ বাড়ি এখন থেকে আমার। তোমাকে এ বাড়িতে আর থাকতে দিব না আমি। বের হয়ে যাও বলছি, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এসব তুই কি বলছিস ছোট? এ বাড়ি আমার স্বামীর, আমি কেন বাড়ি থেকে যাব? আমি কোথাও যাব না। যাবে না? তোমার ঘাড় যাবে। এ কথা বলে লিমা রূপাকে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেয়। আর রূপা কাঁদতে কাঁদতে চলে যায়। ওগো, তুমি কোথায়? তুমি বাসায় কাকে এনেছো? এই মেয়ে যে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। রূপা মনে অনেক কষ্ট নিয়ে তার বাবার বাসায় চলে যায়। এদিকে দুদিন কেটে যায়।
সবুজ বাসায় ফিরে তার বড় বউ করে রূপাকে ডাকতে থাকে। বড় বউ, বড় বউ, কোথায় তুমি? দেখো, আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। কি গো, কোথায় তুমি? বের হচ্ছ না কেন? বউ, বউ। সবুজ অনেক ডাকাডাকি করেও রূপা বের হয় না। তাই সে রাগ করে ঘরে গিয়ে দেখে রূপা ঘরে নেই, আর লিমা বসে বসে সাধছে। তারপর সে বলে, কি ব্যাপার লিমা, রূপা কোথায়? আমি এত ডাকছি, কথা কানে যায় না নাকি? বড় আপা বাবার বাসায় চলে গেছে, উনি আর সংসার করবে না। কি? এ হতে পারে না। বড় বউ আমার কথা ছাড়া কখনো চলে যাবে না। আমি বুঝতে পেরেছি, এসব তোমার কাজ। এরপর সবুজ রূপাকে নিতে যায় আর রূপাকে বাড়ি নিয়ে আসে। রূপা সব কথা সবুজকে খুলে বলে। সব শুনে সবুজ অনেক রেগে যায়। ছি লিমা, তুমি এত নিচে নামবা ভাবতে পারিনি। তুমি আমার সংসার এলোমেলো করে দিয়েছো। তোমাকে এ বাড়িতে আর রাখবো না। বের হয়ে যাও, যাও বলছি এখান থেকে। এরপর লিমাকে বের করে দেয়, আর লিমা আগের মতো আবারও পাথর হয়ে যায়। আর অহংকারের কারণে তার আবারও এই পরিস্থিতি। এদিকে সবুজ আর রূপা আগের মতোই সুখে। কৃষ্ণনগর নামে একটি গ্রামে থাকতো মিলু নামের একটি মেয়ে। সে দেখতে অনেক মোটা ছিল, তাই তার মা তাকে অনেক কথা শোনাতো। আর মিলু মোটা হওয়ার কারণে অনেক দুঃখ প্রকাশ করত। একদিন মিলুর মা মিলুকে ডাকতে লাগলো। মিলু, আরে এই মিলু, তাড়াতাড়ি এদিকে আয়। হ্যাঁ মা, যাচ্ছি। কি রে, এত দেরি হয় তোর আসতে? এত দেরি হলো কেন রে? ও, আর হবেই না বা কেন? তুই যে মোটা, তোর আসতে তো দেরি হবেই। এভাবে তুমি কেন বলছো মা? আমি তো তোমারই মেয়ে। হয়েছে, থাক, এইসব আর বলতে হবে না। যা, এখন কাজ কর গিয়ে। একটু তাড়াতাড়ি কাজ করিস, আরো অনেক কাজ বাকি আছে। ঠিক আছে মা। মিলু কাজ করতে চলে যায়। মিলু অনেক মোটা থাকায় তার কাজ করতে অনেক সময় লাগে। এ নিয়েও মিলুকে অনেক কথা শুনতে হয়। মিলুর মা মিলুকে বিয়ে দেওয়ার কথা ভাবে। এই অলক্ষণে মেয়েটাকে নিয়ে কি যে করব ভেবে পাচ্ছি না। কেউ তো পছন্দই করছে না। শুনলাম আপনার বাড়িতে নাকি একটি মেয়ে আছে, আর তাকে নাকি বিয়ে দিতে পারছেন না। আমি থাকতে এ চিন্তা আর করতে হবে না। দেখি দেখি, আগে আপনার মেয়েটাকে দেখি। এই আপনার মেয়ে? আচ্ছা, ঠিক আছে, এবার আমি আসি। আরে কি হলো? আপনি যে কিছুই বললেন না। কয়দিন পর কথা হবে, এখন নয়। এভাবেই সবাই এড়িয়ে চলতো। আর এবার মিলুর মা ভীষণ রেগে গেল আর মিলুকে বাড়ি থেকে বের করে দিল। তুই আর কখনোই আমার বাড়িতে আসবি না, আর আমি তোর এই মুখ কখনোই দেখতে চাই না। এসব শুনে মিলু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। আর জঙ্গলের ভিতরে একটি নদীর পাড়ে বসে মিলু কান্না করতে থাকে আর বলে, হে সৃষ্টিকর্তা, তুমি কেন আমাকে এত মোটা বানিয়ে দিয়েছো, যার কারণে মা আমাকে একদম দেখতে পারে না। আর আজ আজ তাই আমাকে যে বাড়ি থেকে বের করে দিয়েছে।
আমি মিলু, আমি যে অনেক মোটা, এজন্য কেউ আমাকে দেখতে পারে না। সবাই আমাকে অনেক কথা শোনায়, আমার মাঝে আমাকে বাড়ি থেকেই বের করে দিয়েছে। এখন আমি কোথায় যাব? এভাবে কান্না করো না মিলু, আমাদের সবকিছুই যে সৃষ্টিকর্তার দেয়া। তবে আমি তোমাকে থাকার একটা ব্যবস্থা করে দিতে পারি। এসব শুনে মিলু ভীষণ খুশি হয়ে গেল। আর সেই মৎস্যকন্যা মিলুকে 2টি ফল দিল, একটি ছিল আম আর একটি ছিল আপেল। এ কি, তুমি তো আমাকে থাকার ব্যবস্থা করে দিতে চেয়েছিলে, কিন্তু তুমি তো আমাকে 2টো ফল দিয়ে দিলে। হ্যাঁ, এই ফল দুটোই তোমাকে সাহায্য করবে। মৎস্যকন্যার কথা যে কিছুই বুঝতে পারলাম না, এই 2টো ফল আমাকে কি করে সাহায্য করবে? এই বলে মিলু ফলগুলোকে নিচে রেখে দেয়, আর তখনই 2 ফল থেকে 2টি বাড়ি তৈরি হয়ে যায়। এসব দেখে মিলু তো অবাক হয়ে যায়। আরে, এসব আমি কি দেখছি? এ তো 2 ফলের বাড়ি। এরপর মিলু প্রথমে আমের বাড়িতে ঢুকে পড়লো, আর সেখানে অনেক ধন, টাকা পয়সা আর সুন্দর সুন্দর জামা কাপড় ছিল। এসব দেখে মিলু অবাক হয়ে গেল। এরপর মিলু আপেলের বাড়িতে গেল। সেখানে শুধু একটি বিছানা আর কিছু খাবার ছিল। তখন মিলু বলল, আমি এই আপেলের বাড়িতেই থাকবো, আমার কোনো ধন রত্নের প্রয়োজন নেই, একটু শান্তিতে থাকতে পারলেই চলবে। এসব কথা আপেলের বাড়িটি শুনতে পেল, আর মিলুর এমন ব্যবহারে সে অনেক খুশি হয়ে গেল, আর সেই আপেলের বাড়িটি কথা বলতে লাগলো। মিলু, তুমি অনেক ভালো, যার কারণে তুমি আমার বাড়িটি পছন্দ করেছো। অন্য কেউ হলে তো আমার বাড়িটি পছন্দ করতো না, কারণ সেখানে অনেক ধন রত্ন ছিল, আর এগুলো কিছুই তুমি নাওনি। আর আমার বাড়িতে এমন কিছুই নেই। হ্যাঁ, কারণ ওগুলো কিছুই আমার চাই না। আমি সুন্দরভাবে, সুস্থভাবে জীবনযাপন করতে চাই। তোমার কথা শুনে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। তুমি এখন থেকে এই বাড়িতেই থাকবে, আর তোমার যা প্রয়োজন হবে তুমি আমের বাড়ি থেকে নিয়ে আসবে। আমের বাড়ি থেকে নিয়ে আসবো? কিন্তু এটা কেন করব? কারণ ওই বাড়িটাও যে আমার, তুমি তোমার পরীক্ষায় জিতে গেছো। এসব শুনে মিলু অনেক খুশি হয়ে গেল, আর তারপর থেকে মিলু সেখানেই থাকতে লাগলো। মিলুর জীবন অনেক সুখে কাটছিল। অন্যদিকে মিলুর মা বলতে লাগলো, মেয়েটাকে যে আমি কেন বাড়ি থেকে বের করে দিলাম, এখন যে মেয়েটার কথা আমার ভীষণ মনে পড়ছে। এসব বলে মিলুর মা অনেক আফসোস করতে লাগলো, আর এভাবে একা একা জীবন কাটাতে লাগলো। আর একদিন মিলু তার মায়ের কাছে এলো। মিলুর মা মিলুকে দেখে অনেক খুশি হলো। মা, মিলু, তুই এসে গেছিস? তোকে যে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তুই চলে যাওয়ার পর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি রে মা, তুই আমাকে ক্ষমা করে দে। এভাবে বলো না মা, আমি যে তোমাকে আমার সাথে করে নিতে এসেছি। চলো মা, চলো। মিলু তার মাকে 2 ফলের বাড়িতে নিয়ে আসে। 2 ফলের বাড়ি দেখে সে অবাক হয়ে যায়, আর এরপর থেকে মিলু তার মাকে নিয়ে 2 ফলের বাড়িতে সুখে শান্তিতে থাকতে লাগে।